নমস্কার বন্ধুরা, এক রৌদ্রোজ্জ্বল দিনে যদিও এখন অল্প মেঘাচ্ছন্ন প্যারিসে আপনাদের সকলকে স্বাগত। আমার সাথে আছেন অভিজ্ঞান মুখার্জি বন্ধু এবং পার্থপ্রতিম মজুমদার, দিকপাল পার্থপ্রতিম মজুমদার। ওনার সম্বন্ধে পরে পরে বলবেন। এই ব্লগে আমরা এই তিনজন অসম বয়সী বন্ধু ঠিক করেছি আপনাদেরকে প্যারিস ঘুরিয়ে দেখাবো এবং তার সাথে তার বিভিন্ন রকম সাংস্কৃতিক এবং মজাদার সব ঐতিহাসিক গল্প তার সাথে যে গড়ে, তার সাথে হয়তো কিছু কিছু জিনিস এমন এমন ঘটনা যেগুলো হয়তো অনেকেরই অজানা, সেই সব আপনাদের দেখাবার চেষ্টা। এই প্রচেষ্টা একান্তভাবে আপনাদের কোনো জ্ঞান দেওয়া না, যাতে আপনারা কখনো পরবর্তীকালে বেড়াতে এলে এই জিনিসগুলো দেখে বুঝে নিজেদের মতো ইয়ে করে দেবে। অভিজ্ঞান আরো 6 বছরের নিবাসী আর পাত্রদা 4 উনি বলেন 4 আমাদের মধ্যে 4 শতাব্দীর নিবাসী। উনি সেই ফরাসি বিপ্লবের সময় এসেছিলেন, তার ওই গেছেন ওই নেপোলিয়ন ওনাকে ডাক দিয়ে নিয়েছিলেন। বিপ্লবের আগুনে দাদা পুড়ে হাতি সোনা হয়েছে। যাই হোক, অনেক রকম মজা টজা বলে দাদা। আপনি তো এতদিন ধরে দেখছেন এই জায়গাটা, এই যে বিখ্যাত পৃথিবী বিখ্যাত নৃত্যটা আমার এই ল্যাটিন কোয়ার্টার, আমাদের বাঁদিকেও ডান দিকে এই ওচেন দে ভিন, মানে সেই সব থেকে এই জায়গা মেয়রের অফিস। হ্যাঁ, মানে ওই আপনি এই জায়গাটা সম্বন্ধে একটু বলেন। আচ্ছা, আমি বলি হচ্ছে কি যে আমি যখন 81-এ ফ্রান্সে আসি স্কলারশিপ নিয়ে গভর্নমেন্টে, আমাকে এক বন্ধু বলেছিল তুমি বুড়ো হয়ে এটাই শহর কোনোদিন বুড়ো। সেটাই এই আমার 42 বছর প্যারিসে অবস্থানের পরে আমি দেখতে পাচ্ছি যে আমি বুড়ো হয়ে যাচ্ছি। প্যারিস কিন্তু একই রকম রয়েছে। এই যে দেখছেন যে নটরডাম চার্চ গত 3 বছর আগে পুড়ে গিয়েছিল, সেই চার্চটার জন্য সারা পৃথিবী থেকে প্রায় 19 গায়ে কাঁটা দিয়ে ওঠে, এত পুরনো একটা চার্চ পুড়ে গিয়েছিল। ঠিক ওরা খুঁজে বের করেছে সারা পৃথিবীর কোন গাছের গোড়া দিয়ে সেই কাঠটাকে চিরে কিভাবে তৈরি করবে। নতুন করে এই জিনিসটা তৈরি হচ্ছে এবং মনে হচ্ছে যেন আগের থেকেও ভালো হবে, কিন্তু পুরনো রেসটাকে তারা রেখে দিচ্ছে। আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি এই জায়গাটা হচ্ছে নটরডাম চার্চের থেকে বড় কথা, এই আইল্যান্ডটাকে বলা হয় ইল দ্য ফস, মানে আইল্যান্ড অফ ইল দ্য সিটি, ইল দ্য ফস, মানে ওই জায়গাটা নিয়ে ইল দ্য ফস রিজেন। হ্যাঁ, জায়গাটা এখানে ওই 38 কিলো আপনি যখন আসবেন দেখবেন সেম নদীটা কোন করে পেছন হয়ে ঘুরে আবার চলে যাচ্ছে। এটা দেখার মতো জায়গা। আর পৃথিবীর বিখ্যাত আমার বলার করে না, সেখানে ভিক্টর হুগো তার গ্রেট উপন্যাস লিখে গেছেন হ্যান্ডব্যাগ অফ নটরডাম, প্রাচীন মতো এদের ক্যারেক্টার সারা পৃথিবীতে পড়েছে। আর এই যে ডান পাশে যে হসপিটালটা রয়েছে, এই হসপিটালটাকে বলা হয় যে ফ্রান্সের সব থেকে প্রাচীন হসপিটাল। এর নাম হচ্ছে হোটেল জিও। হোটেল বলতে হোটেলের স্থান, মানে শুধু যারা টুরিস্ট তাদের জন্য না, যে কেউ এসে যখন যেখানে বাস করে বা যেটা কেন্দ্র করে শহরটার অনেক কর্মকাণ্ড চলে সেটাকে হোটেল বলা। যেরকম মেয়রের অফিসের পেছনেই পরে আপনাদেরকে দেখানো হবে, সেই মেয়রের অফিসটাকেও বলা হয় হোটেল দ্য ভিল, মানে এই শহরের বাসস্থান। তা এই পেছনটায় যে মারে যে জায়গাটাতে বিখ্যাত বিখ্যাত পেইন্টার, স্কাল্পচার, উপন্যাসিকেরা থেকে গেছে, এই জায়গাটা একটা অসাধারণ। আর সব থেকে বড় কথা, আমরা যে জায়গাটায় যে পয়েন্টে দাঁড়িয়ে রয়েছি সেখান থেকেই কিন্তু ফ্রান্সের দূরত্ব মাপা হয়। এটা কিন্তু একটা বিরাট। আর এই যে ডান দিকে বাড়িগুলোর পেছনে, সেখানেও আপনাদের নিয়ে যাবো ফরাসি দেশের টার্মের যিনি রাষ্ট্রপতি ছিলেন তার বাসস্থান। উনি অনেক সময় ওই প্রেসিডেন্ট প্যালেসে না থেকে এই বাড়িতে থাকতেন। আর আমাদের এই সামনাসামনি যে গাছগুলোর পেছনে রয়েছে, ওখানে ফ্রান্সের সব থেকে নাম করা ইংরেজি বুক স্টোর শেক্সপিয়ার অ্যান্ড কম্পানি। এরপরে ইতিহাস অভিজ্ঞান কি তারা একসাথে অনেকটাই বলে দিয়েছে। সামনে এখানে গেছে, সরি আমি বেশি বলে ফেলেছি। দাদা একটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন যে এটা হচ্ছে বিন্দুতে ছিলেন, মানে একটা ছোট্ট জায়গা এই ইন্দ্রেলাসিতে সাথে ঘিরে কত বড় বড় মহিরুহ
মানে ইতিহাসের পথ ধরে আসলে কে লিখে আসেনি এখানে এবং ভারতে ফিরে গেলে দেখা যাবে যেহেতু আজকে আমরা যেখানে দাঁড়িয়ে আছি হ্যাঁ মহাত্মা গান্ধীও এখান থেকেই বহু লোকে তারা এসে থেকে নিয়ে সেই জায়গাটা হলো ঐতিহাসিক মানে দাদা যেভাবে বললেন এটা হচ্ছে সেই জিরো মার্ক অর্থাৎ সেই যেখান থেকে প্যারিসের সদা আমি এত বেশি আলোচনা করছিলাম যে রোমানদের সময় সেই লুটাসিয়া এবং লুকাস সেইটার সম্বন্ধে যদি তুমি একটু কিছু বলতে হ্যাঁ সেটা এমনি আলোচনা করছিলাম এই যে বলা হয় যে 200 থেকে 300 খ্রিস্টপূর্ব এখানে প্যারিসি বলে এক উপজাতির আচ্ছা তাদের জীবিকা কি ছিল তারা এই ছোট্ট অঞ্চলেই থাকে কিন্তু তাদের জীবিকা ছিল হচ্ছে দুপাশের সেম নদী থেকে মাছ ধরা এবং খানিকটা দূরে তখন জঙ্গল ছিল এখন যেখানে সিংস্টের জঙ্গল তখন যেখানে শক্তি জঙ্গল ছিল সেখানে শিকার করে তারা নিজেদের আশাদ সাধন আচ্ছা সেটাই তো সেই সময় এই পশ্চিমী দুনিয়ার রোমানরা খুব পাওয়ারফুল রোমান সাম্রাজ্য তো সেইটাই একমাত্র সেই সময়কার আসল সাম্রাজ্য হ্যাঁ রোমানদের মোটামুটি যে অধিকৃত এই অঞ্চল ছিল তা ভূমধ্যসাগরীয় এবং ভূমধ্যসাগরের পার্শ্ববর্তী অঞ্চল এবং এই প্রান্তে তখনের নাম ছিল হচ্ছে অলদেশ এবং এখানকার অধিবাসীদেরকে বলা হতো বলোয়া তো এরও দক্ষিণ দিকে খানিকটা রোমান আধিপত্য ছিল তো 59 একটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে 59 খ্রিস্টাব্দ প্রথম খাবারে আসেন খ্রিস্টপূর্বাব্দে পাওয়ারে আছে হ্যাঁ উনি প্রথম কনসাল হন কিন্তু সেই সময় আরো দুজন কনসাল অলরেডি ছিলেন ওখানে অবভিয়াসলি একটা চাপানুতো চলে সকলের মধ্যে কে এগোবে এবং সেনাবাহিনীর সাথে সম্পর্ক প্রতিস্থাপন করার জন্য মানে ভালোভাবে আন্তরিক সম্পর্ক প্রতিস্থাপন করার জন্য তিনি ঠিক করেন যে শুধুমাত্র ভূমধ্যসাগর তীরবর্তী অঞ্চলে না উনি আরো মাঝখানে মানে ইউরোপের আরো মাঝের অঞ্চলে পাহাড়ের দিকে তুলবে আচ্ছা উনি তখনই এই প্যারিসের দক্ষিণী থেকে এখানে অভিযান শুরু করে ক্রমশ গ্রাম সহ সব অধিকার করতে আসে তবে এটা অতটা সহজভাবেও হয় না কারণ প্যারিসে তখন প্রচুর 60-এর ওপরে ছোট ছোট গ্রাম যার যেরকম ভাষা বলা হচ্ছে তারা কিন্তু যথেষ্ট প্রতিবাদ করেছিল মানে যথেষ্ট তারা রোমান সেনাবাহিনী তাদেরকে প্রতিহত করার চেষ্টা হয়েছিল কিন্তু সামলানো যায়নি মানে তারা এতটাই শৃঙ্খলা মহোদয় এবং সেই সময়ের তুলনায় অনেকটাই বেশি জনশিক্ষায় অনেকটা বেশি তখন তারা এসে পুরোপুরি দখল করে নেয় দখল করে এই ফলোয়াদের মোটামুটি নিজেদের দাসে পরিণত করে এই প্যারিসিরাও তারা এসে এই প্যারিসে দখল করে মানে তখন তো নাম ছিল প্যারিসি এই অঞ্চলও দখল করে নেই প্যারিসিদের থেকেও একটা প্রতিবাদ শুরু হয়েছে কিন্তু সেটাও সাস্টেন করেনি রোমানরা এতটাই পাওয়ারফুল ছিল সেই তখন এই প্যারিসিদেরকে এই অঞ্চল দখল করতে ওরা এখানে একটা খবর প্রতিষ্ঠা করে যার নাম দেয় যেটা তুমি বলছিলে তারপরে আমার মনে আছে মানে বিখ্যাত একজন বল জেনারেল ছিলেন ভার্সিনজেটোরিক্স জুলিয়াস সিজারের এগেইনস্টে অ্যাটাক করেন এবং একটা জায়গায় যুদ্ধ ক্ষেত্রে সংখ্যায় অনেক বেশি ছিল এখনো জুলিয়াস সিজার বুক আমি যুদ্ধটা উনি জয় তারপরে এখানে তো রাষ্ট্রপতি হয় আমি এটাও শুনেছি পরবর্তীকালে তো এটা যদিও আসলে একটা মানে বন্দর ছিল বেসিক্যালি এটা মানে একটা ট্রেডিং পোস্ট মানে যেটাকে বলে মালপত্র আসা যাওয়ার কিন্তু এম্পায়ার জুলিয়ান যখন আসেন পরবর্তীকালে ওয়েস্টার্ন ইউরোপের রাজধানী হিসেবে এটাকে কনভার্ট করেন এবং ওখানে উনি 3 বছর ছিলেন আমরা এখন যে চারদিকে জায়গাটা দেখছি সেই সময় কিন্তু এরকম ছিল না ছোট ছোট টিলা আঙুর ক্ষেত আর বিস্তীর্ণ তৃণভূমি আর বনাঞ্চল টাইপের ছিল তো সেই জায়গাটা ওনার ভালো লেগেছে এখানে এবং ওই কারণে উনি এখানে 3 বছর ছিলেন তারপরে সুলজানাটা কি বলছে হ্যাঁ তো রোমানরা তো এসে এখানে দখল করে বসবে কিন্তু ইতিহাসের নিয়মে লোকের ক্ষমতা পর্ব হয় ক্ষমতা হস্তান্তর হয় রোমানরা আস্তে আস্তে দুর্বলকে শুরু করে বিভিন্ন আভ্যন্তরীণ সমস্যা এটা রোমে থেকে দেখে যাচ্ছে রোমের হয়েছিল তার বেশ লাগতেও এসে পড়ে মানে ইউরেশিয়ায় এসে পড়ে তো সে মুহূর্তে
এই অঞ্চলের উত্তরের দেশগুলো থেকে যেহেতু জার্মানি বা ডেনমার্ক এসব থেকে ফ্রাঙ্করা এসে ঢোকে, তারা আস্তে আস্তে দখল করে। তাদের সাথে রোমানদের একটা মিলমিশও হয়, প্রতিবাদও হয়, মানে যেরকম আমাদের ভারতে যেরকম বৈচিত্র্যের মধ্যে ঐক্য, সেটাও সেই সময় দেখা যায়। তো হতে 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 রোমানরা ক্রমশ দুর্বল হতে শুরু করে, প্যারিসিরা আবার নতুন করে গজিয়ে ওঠে আর কি, তারাও প্রতিবাদ শুরু করে। সব মিলিয়ে রোমানদের একটা এখানে বিরাট সেটব্যাক হয় এবং ফ্রাঙ্কদের রাজা ক্লভিস তিনি 506 খ্রিস্টাব্দে রোমানদেরকে হারিয়ে এই অঞ্চলটা পুরোটা দখল করেন এবং এখানেই প্রথম নিজের রাজধানী প্রতিস্থাপন করেন। এখানে তুমি যেটা বললে ফ্রাঙ্করা বেসিক্যালি এখন যেটা ফ্র্যাঙ্কফার্ট ওই অঞ্চল জার্মানের, মানে বেসিক্যালি জার্মানিক ক্রাই, এবং এই তাদের প্রথম যে নামটা তারা রেখেছিল ফ্রান্সিয়া, সেই ফ্রান্সিয়া থেকেই কিন্তু আজকের এই মডার্ন ফ্রান্স, সেখান থেকেই ফ্রান্স। আমি তোমাকে ফ্রান্সিয়াটা বেসিক্যালি ওই ফ্র্যাঙ্করা যারা শুরু করেছে তারা কিন্তু ফ্রান্সিয়াই ভাব। এই যে আমরা এখন যে নোটেদামের গির্জা দেখছি দাদা, এইটার শুরু 1163-তে মার্ক সুলি বলে এক কার্ডিনাল ছিলেন, ওনার সময় এটা তৈরি করেন। লুই সপ্তম বা লুই সেভেন্থের আমলে এটা শুরু। এর পেছনে একটা মজাদার গল্প। রোমানদের সবাই সেখানে একটি জুপিটারের মন্দির ছিল, জুপিটার মানে বৃহস্পতি, এবং সেই মন্দিরে বলিও হতো এবং বিভিন্ন রকম পেগান মানে আচার বিধি আদি, মানে যেগুলো খ্রিস্টান আচার বিধির থেকে আলাদা, প্রি খ্রিস্টান যেগুলো, যেমন সেক্ষেত্রে সব দিয়েছে সেরকম সব। আমি বিভিন্ন জায়গায় পড়েছি যে নরবলিও হতো, সত্যতা জানি না, সামান্যটা পাই, হ্যাঁ প্রমাণ নেই, কিন্তু শুনেছি প্রমাণটা নেই। আর তার উদ্দেশ্যে বড় যায় ওরা ঈশ্বরকে, কিন্তু আমি আমাদের যেটা এটা 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 আমি জানি, এটা এটা বলা কি মুশকিল। সেরকম যে সময়টার কথা বলা হচ্ছে দাদা, সেই সময় ভারতের স্বর্ণযুগ, তখন দুঃখীরা তখন আমাদের অজন্তায় ওরা তৈরি হচ্ছে বেশিটাই, আর আমরা তখন অনেক এগিয়ে, সেই কোথায় যাচ্ছি না। কিন্তু যেটা বলা যাচ্ছে সেটা হচ্ছে যে সেই সময় এই আমি জনবলির প্রামাণ্য পাইনি, কিন্তু বলি হতে আমি আশা রাখছি। তারপরে কি হল, যখন সেখানকার রাজা হলো ফ্রাঙ্ক ক্রিশ্চিয়ান কিং, তারপরে এখানে সান্ট জানভিয়েভ, আমরা পরেই যাবো অন্য আরেকটা জায়গা দেখাতে, সেখানে দেবো। তো সান্ট জানভিয়েভের নামে এখানে একটি অ্যাবে, যেটা নাম ছিল দ্য অ্যাবে অফ দ্য হোলি অ্যাঞ্জেল, যেটা ওই 6th century মানে অ্যাবে বলতে যারা ধর্ম স্বীকার করে তারা মানে অ্যাবে বলতে ধর্মীয় স্থান আছে এখন অনেক জায়গায়, অনেক জায়গাতেই আছে এখন। তো সেই রকম একটা ছোট অ্যাবেজ, কিন্তু এই মার্কসলির আমলে এটা শুরু হলো করে, এটা মজাদার। 1163-তে যখন এটা শুরু হয়, তার আগে সেকেন্ড ক্রুসেড, অর্থাৎ সেই ধরনের যেখানে ওই খ্রিস্টানিকে হিসাবে ধরাই, সেকেন্ড ক্রুসেডের সময় কি হলো, সান্ট জনভিয়েভ ওনারা ওই খ্রিস্টান আর্মিকে বেস করে তাদের আশীর্বাদ হয়ে গেলে এই লড়াইতে জিতছে। তো সেই চারদিকে সিল্কের কার্পেট ইয়ে করে পেতে খেতে হলো। এক বিশাল ধর্মীয় যাজক এলেন ভ্যাটিকান থেকে, আর সাথে ফরাসি বললেন শুনতে বাধ্য ধর্মীয় আচরণ কোনটা বিধি পালন হবে, সেটা ফ্রেঞ্চ বিধি না ল্যাটিন বিধি। এই যতটা শুরু শুরু অবস্থা অবস্থা হাতা শেষে যাকে বলে ক্যান্ডেল ব্রা, অর্থাৎ মোমদানি দিয়ে মারামারি শুনে এবং রক্তারক্তি কুলোকুলি লাগছে। শেষে রাজা সবস্তই ওই হাতে পায়ে দৌড়েও কাউকে শেষ করতে পারলেন না। শেষে যে সেনাবাহিনী আশীর্বাদ নিতে এসেছিল, সেই সেনাবাহিনীকে মানে ল অ্যান্ড অর্ডার মেনটেনের জন্য এই অবস্থাতে বোঝা গেল। এবং আচ্ছা, এই কথাটা সাথে কি হলো, চার্জটা এবং এটা সম্পূর্ণ জনের ছাড়ের যাচ্ছে। তখনই সিদ্ধান্ত নেওয়া হলো যে না, এবার একটা বড় চার্চ, এবং এই বড় চার্চে এখানে এই 1165 এই চার্চ কিন্তু এই ফাউন্ডেশন স্টোন নিয়ে হয় পপের দ্বারা আশীর্বাদ করলো এবং সুলি এবং লুই সেভেন কিন্তু 37 বছর কার্ডিনাল ছিলেন সুলি। এইখানে জবাব ভ্যালির খ্রিস্টান
পরিবারের ছেলে, কিন্তু উনি ওনার জীবদ্দশায় দেখে যেতে পারছেন এবং লুই সেভেন তো ওনার জীবদ্দশায় দেখে যেতে পারেন। তৈরি হতে অনেক সময়, প্রায় 200 বছর সময় লেগেছে তার সঙ্গে তাই হচ্ছে সেইভাবে নয়, কিন্তু এই জায়গা আরেকটা মাহাত্ম আমি তোমাদের বলবো। মধ্যযুগে ধর্মের প্রেজেন্স মানুষের জীবনে অনেকটা বেশি ছিল, অনেকটা জাহানের মতো হ্যান্ডসেট কোনো আপনার লাইফ এবং মানুষের লাইফে ওই জাহাজ যখন আঞ্চলিক সে কিন্তু আপনার এই জায়গার আর হচ্ছে দায়িত্ব রাখতে পারে না, যেটা সেটা এমন একটা জায়গায় নদীর ঠিক মাঝখানে একদিকে রিচ বক্স একদিকে রিচ ব্লক, মানে ডান দিক আর বাঁ দিকের মাঝখানে এমন একটা জায়গা এবং জাহাজ দ্বীপটাও যেখানে একটা জাহাজ নৌকরি। হ্যাঁ, আমরা পেছনটা যখন দেখাও তখন এটা বুঝতে পারা যাবে যে এটা অনেকটা ম্যাচের মতো এবং এটা এত আদর্শ ভাবে দেখা যাচ্ছে। এখানে আরেকটা জিনিস বল, এইটা তৈরি করবো যে এখানে এগুলো সব যখন হতেছিল এই জায়গাটাতে হারাতে হারাতে একসাথে সময় কেমন অবস্থা হলো যখন এখানে ফরাসি বিপ্লব হলো এটাকে একদম ঘুরিয়ে দেওয়া হয়, কারণ অনসেন রেখানের সাথে তার যোগ তারপরে নেপোলিয়ান 1804 সালে উনি রিসার্চিং করছেন না এটিকে করতে হবে এবং করলে অনেক নজের রাজা আগন এবং সেই ছবিটা আমরা যেদিন ওয়ার্সাই যাবো সেদিন দেখাবো যে উনি সেই ওপেন হাত থেকে ওটা লুমিও আছে, ওয়ার্সাইতেও আছে। এখানে নেপোলিয়ান দেখা যাচ্ছে যে তুলে নিচ্ছেন এবং খুব এইভাবে দিচ্ছে সেটা এবং নিজের মাথাতেও পড়ছেন, ওটাও একটা আছে এবং সেটা হয়েছিল এইখানে 1804। তারপর মানে আবার ইয়ে হয়েছে সেটাকে আবার সে পৃথিবী হাজ ব্যাক আপ লিখতে দাদা সেই কাজী মেহবুব আর গাছের আলাদা এই দুটো ক্যারেক্টারের এক্স্যাক্টলি এই কাজে আমরা মাইন্ড করেছি। তো কাজী মেহবুব স্ট্যাচুটা আসলে আমরা যেদিন ওদার মিউজিয়ামে যাবো সেদিন দেখাবো, বা বিশ্বের ইউর বাড়ি যেদিন কাজ পুজো যাবো সেদিন দেখাবো একদম এইরকম। তারপরে এই 20 বছর পরে আবার সেই ডেকাডেন্স দেখা যায় এবং এটাকে আবার রিভাইভ, কিন্তু 1871 প্যারিস কনভেন্ট আবার চারদিকে এই ল্যাটিন কোয়ার্টার থেকে জ্বলে উঠলো চারদিকে প্যারিস আবার এটাকে জ্বালিয়ে দেবে, তাকে আশ্চর্য কেমন ভাবে দৈব ভাবে আবার বেঁচে গেল। এবং ফাইনাল হিটলার 1944 দ্বিতীয় বিশ্বযুদ্ধ স্টালিনগ্রাদের বিজয় গেছে বাংলাদেশে। এবার তখন এর আগে মানে না অনেক প্যারিস ইয়ে করে যে জেনারেল এখানে তিনি প্যারিসের প্রেমে পড়ে গিয়ে তিনি আদেশ অন্য করছেন এবং বেঁচে গেছেন। বন্ধুরা এই যে স্ট্যাচুটা আপনারা দেখছেন এটি হচ্ছে প্রথম হোলি রোমান এম্পায়ার, অর্থাৎ প্রথম ফরাসি হোলি রোমান এম্পায়ার শার্লিমেন। শার্লিমেন ছিলেন তিনি সমগ্র খ্রিস্টান ওয়ার্ল্ডকে একসাথে একত্রিত করেছেন এবং ফরাসি ইতিহাসে উনি এবং ওনার ঠাকুরদা শার্ল মার্টিনের অবদান অসামান্য। শার্ল মার্টিন বিখ্যাত ট্রুস অ্যান্ড পোয়েটিয়ার্সের লড়াইয়ে হারিয়েছিলেন আব্দুল রহমানকে ক্রুসেডের সময় এবং তারই নাতি শার্ল মার্টিন পরবর্তীকালে ফার্স্ট হোলি রোমান এম্পায়ার। তো এইখানে এলে আপনারা এটাও দেখতে পারেন যদিও এই মূর্তিটি 1900 শতকে এখানে স্থাপিত হয়েছে, কিন্তু এটির মাহাত্ম্য এই জায়গায় যথেষ্ট গুরুত্বপূর্ণ। চলুন আমরা এগোই অন্য দিকগুলো দেখ। আমরা এবার চলে এসেছি এই নত্র ডেম গির্জার সামনে, ছোট্ট ব্রিজ নদীর ওপর দিয়ে, অদ্ভুত পরিবেশ, একটা দুর্দান্ত সুন্দর আকাশ, অনেকে বলে কোণে দেখা আলো, সেই আলোতে ওই দেখা যায় দূরে নত্র ডেম গির্জা যাতে কাজ চলছে, যেটা নিয়ে দাদা এবং দেবাশিস দুজনই বললেন।
তাতে তার রূপ কোনো অংশে কমেনি। এবং এইখানে দেখা যায় ব্রিজ থেকে সেম নদী মৎস্যদেব ব্রিজের পা দিয়ে বয়ে গেছে। বলা হয় যে পা পা ধুয়ে দিয়ে গেছে পবিত্র জলে, তরুণ স্পর্শ করে যাচ্ছে। এই নদীর রূপ ছিঁড়ে ধীরে ধীরে এগিয়ে আসছে ছোট্ট নৌকা। অদ্ভুত এ পরিবেশ। সেই নদীর দুদিক থেকে বড় বড় ফরাসি স্থাপত্য, তারা মাথা টাকাতে উঠেছে। এক পাশে শেক্সপিয়ার অ্যান্ড কোম্পানি, কনস্ট্রেডরি, নর্থডেম গির্জা, অদ্ভুত পরিবেশ। ওইখানে দেখা যায় তাগার দিখাও দাদা এবং দেবাশিতা দুজনে বসে প্রাণ খুলে আড্ডা মারছেন। মানে এক অদ্ভুত দাদা সমহিমায়, দাদার সত্যি ভাবাই যায় না। কিছুক্ষণ আগে নর্থডম চার্চের সামনে থেকে আমি ছিলাম যে কয়েক বছর আগে আপনার জুন মাস 2020-এ হঠাৎ করে এক রাতে এত প্রাচীন নর্থডম চার্চে অনেক সারা পৃথিবীতে জানিয়েছিল হয়তো রাত তৈরি করতে পারবে না। কাছে আছে আমেরিকা, কানাডা, সারা পৃথিবীর মানুষ এত পরিমাণ টাকা দিয়েছে বিশ্বাস করা যায় না। যে তারা চায় একটা ঐতিহাসিক জিনিস টেবিলে থেকে যাক, তাতে তাদের থেকে অনেক একভাবে চলে যায়, তাতে কিছু আসে যায়। এই সচেতনতা করতাম অনেকে মনে শর্ট সার্কিট হয়েছিল। এইটা সিগারেট বাট ফেলে দিয়েছিল। ইলেকট্রিক্যাল শর্ট সার্কিটে বা ইলেকট্রিক্যাল শর্ট সার্কিটে বা সিগারেটের বাট থেকে আনফোয়ার্ড ইনসিডেন্ট হতে যাই হোক পাইনি। ওনার বক্তব্য যেটা হচ্ছে সেটা হচ্ছে কি ওই মূল্য জিনিস যে অবৈধ যেগুলো আর হয়তো মিলেও পাওয়া যাবে না, অংশ সেটা হয়তো আমরা শিখতে পারবো। এরা আবেদন জানিয়েছিল সারা পৃথিবীর ব্যাপার যে আমাদের পক্ষে এত টাকায় এত প্রাচীন চার্চ সারা পৃথিবী, আমেরিকা, কানাডা, সব এগুলো প্রচুর পরিমাণে মিলিয়ন মিলিয়ন টাকা তারা নদীর তারা সঞ্চয় বাস দিয়ে তাদের ইচ্ছা ধরে ধরেছে যে ঐতিহাসিক স্থান কেন ছিল বা থেকে আপনার 2000 থেকে তৈরি হচ্ছে। তারা ইউরোপে রাজগুলোকে ভেদ করেছে। কতশো বছর সেইগুলোকে আবার নতুন করে তৈরি হচ্ছে। এবং আমরাও চাই আমাদের নিজেও মানুষ যেন সচেতন হয় যে যেখানে সেখানে আগুন ফেলা যায় না, যেখানে সেখানে সিগারেট ফেলা যায় না, সেই সচেতনতা আমাদেরকে